ধরুন আপনি একটা গল্পের বই পড়ছেন। ধরুন বইটা হলো একটা ডিটেকটিভ বই। ধরুন পড়তে পড়তে আপনি বইয়ের একদম ক্লাইম্যাক্সে পৌঁছে গেলেন, কিন্তু তারপর দেখলেন বইয়ের শেষ কয়েকটা পাতা নেই। আপনার ঠিক কি মনে হবে? প্রথমে বইটা যে বিক্রি করেছিল তার উপর রাগ হবে, তারপর অস্বস্তি হবে, তারপর কৌতূহল হবে। কৌতূহল মেটাতে আপনি ওই বইয়েরই একটা অন্য কপি জোগাড় করলেন, কিন্তু সেটা বই না হয়ে যদি হয় ডায়েরি, আর ঘটনাটা কল্পনার বদলে যদি হয় বাস্তব, তাহলে কি করবেন? আজ যে গল্পটা আপনাদের শোনাবো, সেই গল্পটার শেষটাও লেখক লিখে যেতে পারেন, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। সেটা জানার উপায়ও তিনি দিয়ে গেছেন। কিন্তু আগে গল্পটা মন দিয়ে শুনুন। এই গল্পের প্রতিটা শব্দকে অনুভব করুন, শুনুন। 17ই বৈশাখ। আলমারির উপরের তাকটা টেনে বার করতেই ভিতরের পুরনো দলা পাকানো কাগজের ঝাঁক হুড়মুড়িয়ে মাটির উপর এসে পড়ল। কে জানে কত বছর কাগজগুলো এভাবেই আস্তানা গেড়েছিল আলমারিতে। এতদিন পরে বাইরের আলো তাদের উপর পড়ায় বোধহয় একটু হকচকিয়ে গেছিল। আমি নিচু হয়ে সেগুলো হাতে তুলে নিলাম। একবার চোখ বুলিয়ে বুঝলাম তার বেশিরভাগই দলিল। এই নিয়ে এবারের বরিষ্ঠ নেহাত কম হলো না। শুনেছি প্রায় 150 বছর আগে আমার ঠাকুরদা নাকি এই বাড়ি বানিয়েছিলেন। ইংরেজ আমল তখন সবে শুরুর পথে। তো আমার সেই অতিবৃদ্ধ প্রপিতামহ কোন এক সাহেবের গোলামি করে মুর্শিদাবাদের এক প্রান্তে এক পেল্লায় জমিদারি বাগিয়েছিলেন, সাথে এই প্রাসাদের মতো বাড়িটা। কালে কালে 200 বছরের ইংরেজ আমল শেষ হতে আমার পূর্বপুরুষের সাধের জমিদারিও প্রায় নিভে এলো। আর এখন তো তার কঙ্কালটাই খালি পড়ে আছে। দলিলগুলোয় আমি ভালো করে একবার চোখ বুলিয়ে নিলাম। পুরনো হলদেটে শক্ত কাগজ, একটু জোরে চাপ দিলেই পাঁপড়ের মতো ভেঙে যাবে। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়তেই আমি অবাক হয়ে গেলাম। রাশি রাশি হিসেবের ভিড়িকি কাগজের মাঝখানে একটা ছোট্ট গোলাপি খাতা উঁকি দিচ্ছে। দলিলগুলোকে আবার আলমারিতে চালান করে সেটাকে হাতে নিলাম আমি। খাতাটা লম্বায় 6 ইঞ্চির বেশি হবে না। উপরে গোটা গোটা হরফে লেখা আছে সন্ধ্যামণি দত্ত, সন 1270। আমি হিসেব করে দেখলাম খাতাটা এই বাড়ির থেকেও পুরনো। হাতের লেখাটা দেখে মনে হয় লেখকের বয়স 10-এর বেশি হবে না। অর্থাৎ খাতাটা যারই হোক, তিনি অন্তত 100 বছর আগে গত হয়েছেন। আমার মনে কেমন জানি কৌতূহল হলো। এত বছর আগে একটা বছর 10-এর বাচ্চা মেয়ে খাতায় কি লিখতে পারে কে জানে। উল্টে পাল্টে দেখে বুঝলাম লেখা তাতে প্রায় কিছুই নেই। বেশিরভাগই হাতে আঁকা ছবি। আজকালকার দিনের বাচ্চারাও এমন ছবি এঁকে থাকে। জলের উপর মাঝি দাঁড় বাইছে, একজন লোক তলোয়ার নিয়ে মাঠের উপর হাঁটছে, এইসব।
খাতাটা সাথে নিয়ে আমি ভেতরের ঘরে চলে এলাম। এ বাড়িতে আসার পর থেকে একটা জিনিসের অভাব হয় না, অবসর। কাজ বলতে এখানে প্রায় কিছুই নেই। সকালে একটা ঠিকে ঝিয়ে সে দুবেলার রান্না করে দিয়ে যায়, সেটা থেকে আমার পরের দিনের জল খাবার অবধি হয়ে যায়। খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া বাকি সময়টা সারা বাড়িটা এদিক ওদিক ঘুরে দেখতেই কেটে যায়। আমার আগে প্রায় বছর 50 এ বাড়িতে কেউ থাকেনি। মনে হয় এই ভাঙাচোরা বাড়িটার প্রতিটা অন্ধকার কোণে কয়েকশো বছরের ইতিহাস লুকিয়ে আছে। মাঝে মাঝে কেমন ভয় লাগে, বিশেষ করে খুব রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে কেন জানি না মনে হয় বাড়ির অন্য কোনো দিকে কে যেন হাঁটা চলা করছে। এই শতাব্দীর প্রাচীন বাড়িতে শুধু ইতিহাস ছাড়া অন্য কিছু লুকিয়ে নেই তো? 28শে বৈশাখ। এই কদিনে একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করেছি। চারপাশ খুব নিস্তব্ধ হয়ে গেলে খালি মনে হয় বাড়ির ভিতর কোথাও যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। তার সাথে খুব হালকা নুপুরের আওয়াজ, অর্থাৎ পায়ে নুপুর পরে বাড়ির ভিতর কেউ চলাফেরা করে। শব্দটা কিন্তু কখনোই কাছে আসে না, যেন পায়ের মালিক আমার থেকে দূরত্ব বজায় রাখতে চায়। আমাকে কি ভয় পায় সে? অথচ কোনো সাধারণ মানুষের পক্ষে আমার নজর বাঁচিয়ে এ বাড়িতে থাকা সম্ভব নয়। এমনিতে আমি ভীতু মানুষ নই। যদি হতাম তাহলে দিন 10 আগেই এই বাড়ি ছেড়ে চম্পট দিতাম। রান্নার ঝিকে একবার কথাটা বলতে গিয়েও বলিনি। ছেড়ে দিয়ে যদি চলে যায় তাহলে কিন্তু ঝি পাওয়া মুশকিল। দুদিন হলো দলিলের ভাঁজে পাওয়া সেই খাতাটা খুঁটিয়ে দেখেছি। তাতে ছবি ছাড়াও আরো কিছু লেখা আছে, তবে তার বেশিরভাগই হাবিজাবি অর্থহীন লেখা, যেন সত্য বানান শিখে কেউ মক্ষ করছে। যার মধ্যে সন্ধ্যামণি কথাটা বেশ কয়েকবার লক্ষ্য করেছি। একটু আগেই ঝমঝমে নুপুরের শব্দটা শুনতে পাচ্ছিলাম। সেটা আসছিল উপরের তলার উত্তর দিকের ঘর থেকে। আমি এ ঘরের দরজা খুলে একটু এগোতেই থেমে গেল। ব্যাপারটা থেকে কেন জানি না মন সরাতে পারছি না। একটা সম্ভাবনার কথা ভাবছি মনে মনে, তবে সেটা এখন ডায়েরিতে লিখব না, দেখা যাক। আগেই বলেছি যে ভূতে আমি ভয় পাই না। ইদানিং একটা ব্যাপার বুঝতে পারছি, মনের দরজা খোলা রাখলে ভূতে ভয় পাওয়ার কোনো কারণও নেই। মানুষের মরণোত্তর অস্তিত্বই তো প্রেত। মৃত্যুর পর সে অকারণে হিংস্র হয়ে উঠবে কেন? অন্যের ক্ষতি করে বা ভয় দেখিয়ে আনন্দ পাবে কেন? এ বাড়ির আনাচে কানাচে লুকিয়ে থাকা নুপুরের অধিকারিণী দিন কতক হলো আমার কাছাকাছি ঘোরাফেরা করছে। শুধু তাই নয়, এও বুঝতে পারছি যে তার বয়সও অত্যন্ত কম। যদিও তাকে দেখা যায় না, তাও তার উপস্থিতি আমি টের পাই। আলমারির উপর থেকে পাওয়া খাতাটা সম্ভবত তার, অর্থাৎ জীবিতকালে তার নাম ছিল সন্ধ্যামণি দত্ত। অবশ্য এত অল্প বয়সে যে সে কি করে মারা গেল
তা আমি জানতে পারিনি। একটা ব্যাপার লক্ষ্য করেছি, ঘরে আমি না থাকলে সে তার খাতাটায় কলম দিয়ে আঁচড় কাটে, কখনো ছবি আঁকে। কিন্তু ভালো করে খেয়াল করলে বোঝা যায় সেগুলো অপরিণত মনের হিজিবিজি কল্পনা নয়, দাগ আর ছবি দিয়ে কিছু যেন বোঝাতে চায় সে, হয়তো আমাকেই। কিন্তু সেগুলোর কোনো মানে আমি খুঁজে বের করতে পারি না। যাই হোক, মোট কথা, গল্প কাহিনীর ভয়ানক ভূতের মতো সে আমার কোনো ক্ষতি করেনি এখনো অব্দি। বরঞ্চ একরত্তি অকালে ঝরে যাওয়া মেয়েটার কথা ভাবলে আমার দুঃখই হয়। কি করলে যে তার আত্মার শান্তি হবে যদি জানা যেত। হয়তো আঁকিবুকি কেটে সেটাই আমাকে বোঝাতে চায় সন্ধ্যামণি, কিন্তু কি সেটা? কাজকর্ম বিশেষ নেই বলে এসব ভেবেই সময় কাটে। অবশ্য এছাড়া আর একটা কাজ আছে আমার। বাড়ির ঠিক বাইরেই এককালে মস্ত ফুলের বাগান ছিল। যত্নের অভাবে সেখানে এখন লতা গুল্ম এসব জন্মেছে। পুরনো শ্বেত পাথরের ফোয়ারাটাও বুনো ঝোপের আড়ালে ঢাকা পড়ে গেছে। এক সপ্তাহ হলো ভেবেছি বাগানটাকে আবার নতুন করে সাজাবো, তাতে বাড়িটারও খানিকটা শ্রী ফিরবে আর আমারও সময় কাটবে। গত শনিবার মুকুন্দকে চারা আনতে বলেছিলাম, আজ নিয়ে আসবে বলেছে। ও, একটা কথা তো লিখতে ভুলেই গেলাম। আমার অদৃশ্য সহবাসিন্দা সম্ভবত ফুল ভালোবাসে। আজ সকালে বাগানটা দেখতে এসেছিলাম। হঠাৎ দেখি একটা গোলাপি বুনো ফুল বিনা হাওয়াতেই দোল খাচ্ছে। আমি সেটার দিকে এগিয়ে যেতেই একটা ছমছমে নুপুরের শব্দ এক দৌড়ে সদর দরজার দিকে মিলিয়ে গেল। 27শে আষাঢ়। এতদিন ডায়েরি লিখিনি, লিখতে ভালো লাগে না। আমার সমস্ত সময়টা কেটে যায় সন্ধ্যামণির সাথে। 8-9 বছরের ফুটফুটে বাচ্চা মেয়ে। মৃত্যুর পর থেকে সে আর বাড়েনি। তার সারা বাড়িময় দৌড়ে বেড়ানো, ছাদের দরজা থেকে লাফিয়ে সিঁড়িতে আছড়ে পড়া দেখে মনে হয় না বেঁচে থাকলে তার বয়স হতো 150-ও বেশি। বাড়ির কাজের লোক থাকলে সে চিলেকোঠার ঘরে চুপটি করে বসে থাকে, ছাদের পাঁচিলে নির্ভয়ে চলাফেরা করে। তারা চলে গেলে সে হুড়ুম দুরুম করে লাফিয়ে লাফিয়ে চলে আসে আমার ঘরে। আমি কখনো তাকে দেখতে পাই না, তবে ঘরে এসেই সে আমার মসলিনের পর্দাটা ধরে দোল খায়। শূন্যে পর্দাটাকে ঘুরপাক খেতে দেখে বুঝতে পারি সে এসেছে। মাঝে মাঝে তাকে আমি গল্প শোনাই, আমার ছোটবেলায় মায়ের মুখে শোনা গল্প। তার বেশিরভাগই রূপকথার, কয়েকটা ভূতেরও। বলতে গিয়ে নিজেই হেসে ফেলি। মনে হয় বলি, মায়ের কাছে মাসির গল্প করছি। বেশ বুঝতে পারি সে গল্পগুলো গোগ্রাসে গেলে পর্দার ঠিক নিচয় চুপ করে বসে থাকে। এক একদিন আমার মাথায় দুষ্টুমি বুদ্ধি আসে, গল্পের শেষটা না বলেই চুপ করে যায়, আর সাথে সাথে আমার আলনা থেকে একটা একটা করে শাড়ি ছিটকে ঘরের আর এক প্রান্তে চলে যায়। সন্ধ্যাবেলায় আমি সাজতে বসলে সে এসে আমার পিছনে দাঁড়ায়। আমি আয়নার দিকে তাকিয়ে মনে মনে কল্পনা করার চেষ্টা করি
তার পলকহীন বিস্ময় মাখানো চোখ দুটো। হয়তো ওরও এভাবে সাজতে ইচ্ছে হয়। এত কিছুর পরেও খাতার লেখাগুলোর মানে কিন্তু আমি এখনো জানতে পারিনি। খুব জানতে ইচ্ছে হয় এইটুকু বয়সে সে মারা গেল কেন। এভাবে থাকতে কি ওর কষ্ট হয়? মৃত্যুর পর আত্মা ঠিক কি অবস্থায় থাকে? পুরনো লোকদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করেছি এ বাড়িতে কোনো অল্প বয়সী বাচ্চা মেয়ে কোনোদিন মারা গিয়েছিল কিনা। তারা কিছুই বলতে পারেনি। এমনকি সন্ধ্যামণি দত্ত নামটাও তারা শোনেনি কখনো। আশ্চর্য! তাহলে খাতাটা এখানে এলো কি করে? কি করলে তার অর্থ জানতে পাবো? আদৌ কোনোদিন জানতে পারবো কি? আমার পিঠের কাছে এসে কার যেন নিঃশ্বাস পড়ল। আমি পিছন ঘুরে কাউকে দেখতে পেলাম না। অবশ্য সেটাই আশা করেছিলাম। এবার ডায়েরি লেখা বন্ধ করতে হবে। 12ই শ্রাবণ। ভেবেছিলাম আর ডায়েরি লিখব না। আগে লিখতাম সময় কাটাতে, এখন তো আর সময় পাই না। আমি ছোটবেলায় ফিরে গেছি আবার আমার অদৃশ্য সঙ্গিনীর হাত ধরে। তাও আজ ডায়েরি লেখার একটা বিশেষ কারণ আছে। হয়তো আজ থেকে বহু বছর পরে ডায়েরির পাতাগুলো পড়ে কেউ চমকে উঠবে। অবশ্য এগুলো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের বিশ্বাস হবে বলে আমার মনে হয় না। এমনকি আমিও হয়তো নিজের ছেলে মানুষ বয়সের পাগলামি ভেবে হাসব। তাও কাউকে ঘটনাগুলো না বললে আমার শান্তি হবে না। আমার মৃত্যুর সাথে সাথে হয়তো এই অলৌকিক ইতিহাসও সাক্ষীর অভাবে মুছে যাবে। যাই হোক, এবার আজ সকালের ঘটনায় আসি। যত দিন যাচ্ছিল সন্ধ্যামণির গল্প শোনার নেশাও উত্তরোত্তর বাড়ছিল। ক্রমে তার গল্পের খিদের সাথে আমার স্মৃতির পাল্লা দেওয়া দুষ্কর হয়ে উঠেছিল। এদিকে সেও নাছোড়বান্দা। একটা ঘর গুছিয়ে অন্য ঘরে যাওয়া মাত্র ঘরের সমস্ত পরিপাটি করে সাজানো জামা কাপড় লন্ডভন্ড হয়ে যায়। বুঝতে পারি সেগুলো আমার গল্পের ঝুড়িতে টান পড়ার মাসুল। কি করি? দিন কতক ভেবে একটা মতলব করেছি। মুকুন্দকে বলেছি সে শহরের দিকে গেলে যেন আমার জন্য এক গোছা ইংরেজি বাংলা গল্পের বই নিয়ে আসে। সে গল্পগুলো পড়ে পড়ে শোনালেও শ্রোতা প্রসন্ন হবেন। এমন করে দিন কতক চলছিল। আমি চেয়ারে বসে একটার পর একটা গল্পের বই পড়ি। সেই নির্বাক অশরীরই এক মনে শুনতে থাকে। একটা ব্যাপার লক্ষ্য করেছি, গল্প শুনতে শুনতে সে যেন একটু একটু করে পর্দার নিচ ছেড়ে আমার চেয়ারের দিকে এগিয়ে আসে, যেন বইয়ের লেখাগুলো নিজের চোখে দেখতে চায়। তার উৎসাহ যেভাবে বাড়ছে, এভাবে বেশি দিন চললে আমার বাড়ির একটা ঘর নিয়ে লাইব্রেরি না বানাতে হয়। প্রেত যে এত গপ্পখোর হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। আজ সকালে একটা ঘটনা ঘটল। রাশিয়ার রূপকথা পড়ে শোনাচ্ছিলাম তাকে। পড়তে পড়তে নিজেই এত মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে খেয়ালই করিনি আমার অদৃশ্য শ্রোতা এখন আর স্থির নেই। অস্থির হয়ে সে যেন ছুটোছুটি করছে আমার চারপাশ ঘিরে। তার দ্রুত নিঃশ্বাসের শব্দে আমার সম্বিত ভিড়ল। বুঝলাম কিছু একটা কথা আমাকে বলার জন্য সে ছটফট করছে। হঠাৎ কি হলো বুঝতে পারলাম না। এরকম সে কখনো করে না। আজ কি হলো তার? কি বলতে চায় আমাকে?
ব্যাপারটা মাথা থেকে সরিয়ে বইয়ের পাতা উল্টানোর চেষ্টা করলাম, আর সাথে সাথেই অবাক হয়ে গেলাম। একটা অদৃশ্য হাত চেপে ধরলো আমার খাতাটা, অর্থাৎ সে চায় না আমি পাতা উল্টোই। কিন্তু কেন? হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল আমার কাছে। এই পাতাটাতে কিছু একটা আছে, কোনো ছবি বা কোনো লেখা, যেটা দিয়ে সে আমাকে কিছু বোঝাতে চায়, হয়তো তার মৃত্যু রহস্য। আমি আমার সামনে খোলা বইয়ের পাতাটার দিকে ভালো করে তাকালাম। একটা ছবি আছে পাতাটাতে, একটা কফিনের। আমি সেটার উপর আঙুল রাখলাম, সাথে সাথেই বুঝলাম নিঃশ্বাসের শব্দ প্রায় হাঁপুরের মতো বেড়ে গেল। অর্থাৎ আমি ঠিক দিকেই যাচ্ছি। কিন্তু এরপর শুধু কফিন, এর মানে কি? তবে কি একটা কফিনের ভিতর আছে তার মৃতদেহটা? কিন্তু কেন? আর সেটাই বা আছে কোথায়? একটা দমকা হাওয়ার স্রোতে বুঝতে পারলাম আমার পাশ থেকে দৌড়ে ঘরের দরজার দিকে ছুটে গেল সে। উড়ন্ত পর্দাটাকে ধরে কয়েকবার দোল খেল। কি বলতে চায়? আমাকে কি যেতে বলছে কোথাও? আমি বইটা রেখে সেদিকে যেতেই দোল থেমে গেল। বুঝলাম সে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোচ্ছে। আমিও নেমে এলাম নিচে। বাগানে নেমেই সেই দমকা হাওয়ার স্রোতটা উত্তর দিকে ছুটে গেল। সেদিকে এখনো গাছপালা লাগাইনি আমি। বুনো ফুলে আগাছায় ভরে আছে জায়গাটা। এবার লক্ষ্য করলাম শুধু সেই দিকটাতেই ঝড় উঠেছে। বাগানের অন্য সমস্ত গাছপালা স্থির শান্ত। ভয় হলো, হাওয়ার ধাক্কায় এবার বুঝি শতাব্দী প্রাচীন গাছগুলো ভেঙে পড়বে। কি আছে ওই গাছগুলোতে? আমি সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। কি করব বুঝতে পারছি না। হঠাৎ খেয়াল করলাম এতক্ষণ যে ঘরে আমরা বসে বই পড়ছিলাম, তার জানলা থেকে একটা উড়ন্ত কাগজ এসে পড়ল পুরনো গাছগুলোর ঠিক মাঝখানে। আমি কাগজটা হাতে নিয়ে দেখলাম সেই বইয়ের পাতাটা, সেই কফিনের ছবিটা। কিন্তু আর একটা জিনিস যোগ হয়েছে তার সাথে। কফিনের ঠিক নিচটায় পেন্সিল দিয়ে একটা ছোট্ট খুপড়ি আঁকা আছে, যেন কফিনের তলায় লুকোনো গয়নার বাক্স। সেটা আগে ছিল না, সদ্য কেউ কাঁচা হাতের আঁচড় দিয়ে এঁকে দিয়েছে। 14ই শ্রাবণ। আজ সকাল থেকে মনটা কিসের যেন আশঙ্কায় ভার হয়ে আছে। যে কাজটা আমি করতে চলেছি সেটা ঠিক হবে কিনা জানি না, তবে কাল সারাটা দিন ভেবে দেখেছি এ রহস্যের শেষ না হলে আমার পক্ষে থাকা অসম্ভব। রহস্যের খানিকটা আমার কাছে পরিষ্কার, বেশিরভাগটাই ধোঁয়াশা। আজ থেকে প্রায় 200 বছর আগে সন্ধ্যামণি দত্ত নামের একটি ছোট্ট মেয়ের কিভাবে মৃত্যু হয়? সেটা কি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কিছু? আমি জানি না। তবে যে কারণেই হোক, তাকে প্রচলিত হিন্দু মতে দাহ করা হয়নি। এবারে লাগোয়া বাগানে কফিন বন্দি করে কবর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কফিনের নিচে রাখা আছে একটা গোপন খুপড়ি। কফিনের নিচে কি কেউ কিছু লুকিয়ে রাখতে চেয়েছিল? তাতে কি আছে? গোটা ব্যাপারটায় কেমন যেন অন্ধকার ঘোলাটে ভাব। অনেকগুলো প্রশ্ন আমার মনে ভিড় করে আছে। ঠিক কি কারণে মৃত্যু হয় সন্ধ্যামণির? কেন তাকে দাহ করার বদলে কবর দেওয়া হলো? কি আছে ওই খুপড়িটায়? অসহ্য অস্থিরতা
আমায় কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। আজ সকাল থেকে সন্ধ্যামণি আমার ঘরে আসেনি। রাতে উত্তেজনায় ঘুম হয়নি। সকালে বিছানায় শুয়ে তন্দ্রা এসে গেছিল। ঘুমের ঘোরে দেখলাম আমার ঘরের পর্দাটা নড়ছে, আর ঠিক নিচেই দাঁড়িয়ে আছে বছর 10 মেয়েটা। হাত ছানি দিয়ে ডাকছে আমাকে, হাতের ইঙ্গিতে জানলার দিকে নির্দেশ করছে। জানলার দিকে তাকিয়ে আমার হৃৎপিণ্ডটা 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। আমার দোতলার জানলায় লোহার শিক ধরে দাঁড়িয়ে আছে একটা খয়েরি হয়ে যাওয়া দেহ, মাংসহীন, শুকনো মুখে সেটা যেন আমার দিকে তাকিয়ে আসছে। আতঙ্কে চমকে উঠতেই ঘুমটা ভেঙে গেল। জানলা ফাঁকা। দরজার দিকে তাকিয়ে দেখলাম পর্দাটা পাথরের মতো স্থির। সে আসেনি। বাগানে মাটি কোপানোর কোদালটা মুকুন্দকে দিয়ে আনিয়ে রেখেছি। টর্চে ভরে রেখেছি নতুন ব্যাটারি। আজ রাতেই হয়তো সমস্ত প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে আমার কাছে। বুকের মাঝখানটা কেমন যেন দুরু দুরু করছে। কাজটা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু তাও আমি পিছু হটব না। বাগানের এক পাশে কফিনটা যেন আমায় টানছে। এখন শুধু ডায়েরিটা বন্ধ করে প্রায় 10 মিনিট চুপ করে বসে রইলাম। গত কয়েকদিনে এই অংশটা অন্তত 20 বার পড়েছি। তাও সমস্ত ব্যাপারটা আমার মাথায় ঢোকেনি। আমার মা স্কিজোফ্রেনিয়া ছিলেন না, তার সাক্ষী আমি নিজে। যে বিপুল পরিমাণ পাঠক এত বছর ধরে তার লেখার কদর করেছে, প্রকাশিত হওয়ার সাথে সাথে লাফিয়ে পড়ে তার বই কিনেছে, তারা হয়তো ভাবতেও পারবে না ওদের প্রিয় লেখিকা তার অল্প বয়সে লেখা ডায়েরির পাতায় লিখে গেছেন এই উদ্ভট সাহিত্য। সাহিত্য বললাম কারণ তাছাড়া এ লেখার অন্য কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। যদি বাস্তব হয় তাহলে 1 সপ্তাহ হলো লেখিকা কুসুমিকা চৌধুরী মারা গেছেন। সেই সময়টা আমি এখানে ছিলাম না। শুনেছি মা নাকি বেশ কয়েকবার আমাকে দেখতে চেয়েছিলেন। লন্ডনের ফ্লাইটে অসুবিধা থাকায় আমার এসে পৌঁছানোর আগেই সব শেষ। কলকাতায় পৌঁছাতে দেখলাম বাড়ির সামনে লোকজনের ভিড়। প্রেস, মিডিয়া, সাংবাদিক আর সুপার্থ সহকর্মীদের ভিড় ঠেলে মৃতদেহের সামনে এসে পড়লাম। বিগত 2 বছর মায়ের সাথে আমার তেমন যোগাযোগই হয়নি। তাও বিছানার উপর শায়িত দেহটা যেন আমার বহুদিনের চেনা। তার ঠিক পাশেই পড়ে আছে একটা পুরনো ডায়েরি। লেখালেখির ব্যস্ততার মধ্যেও এই অভ্যাসটা তার থেকেই গেছে। তবে মায়ের কোনো ডায়েরি আজ অব্দি পড়ার সুযোগ হয়নি। সারাদিনের কাজ শেষ করে লেখার ঘরে ঢুকে তিনি ডায়েরি লিখতেন। ছোটবেলায় আমি মাঝে মাঝে দরজার ফাঁক দিয়ে দেখতাম। বিছানায় আধশোয়া হয়ে এক মনে এক টানা লিখে চলেছেন। জিজ্ঞেস করলে বলতেন, অন্য লেখা ভেবে চিন্তে লিখতে হয়, কিন্তু ডায়েরির বেলা সেটা করতে গেলেই মুশকিল। আজ কিন্তু মৃতদেহের পাশে ডায়েরিটা পড়ে থাকতে দেখে বেশ অবাক হলাম। সেটা যে নতুন নয় তা বাইরের মলাট দেখলেই বোঝা যায়। মৃত্যুর আগে মা যে কেন একটা পুরনো ডায়েরি এ ঘরে নিয়ে এসে শুয়েছিলেন সেটা বুঝলাম না। পরে অবশ্য শুনলাম মা নাকি সেটা আমাকেই দিতে চাইছিলেন। প্রথমে আমি ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিইনি। 1 সপ্তাহ হলো সেটা আমার ডেস্কেই পড়েছিল। গত পরশু লোকজন নিমন্ত্রণ সেরে
বাড়ি ফিরে হঠাৎ মনে হলো ডায়েরিটা পড়ে দেখা যাক। প্রথম থেকে পাতার পর পাতা একঘেয়ে বর্ণনা, কিশোরী মেয়ের অলিক কল্পনা, কখনো স্মৃতির মন্থন। পড়তে অবশ্য আমার খারাপ লাগছিল না, নিজের মায়ের ছোটবেলার কথা জানতে কার না ভালো লাগে। 19 বছর বয়সে মা বাড়ি বদল করে। চৌধুরীদের জমিদারি ভাগাভাগি হতে মায়ের ভাগে পড়ল পুরনো জমিদার বাড়িটা। মা সেখানে গিয়েই থাকতে লাগলেন। ডায়েরিতে তারপর থেকেই শুরু হচ্ছে এই আজগুবি উপাখ্যান। শেষ পর্যন্ত বোঝা যায় যে 14ই শ্রাবণের রাতে মা বাড়ির সামনের বাগান কুপিয়ে একটা কফিনের ঢাকা খুলে নিচে কিছু দেখার চেষ্টা করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো 14ই শ্রাবণের পর আবার ডায়েরিতে লেখা হচ্ছে 2রা ভাদ্র তারিখে। সেখানে কিন্তু কফিন, খুপড়ি বা সন্ধ্যামণি দত্ত সম্পর্কে একটিও লাইন লেখা নেই। মা যেন সমস্ত ব্যাপারটা স্রেফ ভুলে গেছেন। অথচ দুটো লেখা যে একই ব্যক্তির, তা হাতের লেখা আর লেখার নিচে মায়ের সই দেখেই বোঝা যায়। তাহলে হলোটা কি? যে ঘটনা তাকে এত ভাবিয়ে তুলেছিল, যার শেষ দেখতে তিনি একা হাতে মাটি কুপিয়ে পুরনো কফিন পর্যন্ত তুলে আনতে চেয়েছিলেন, সেই শেষটা তিনি লিখতেই ভুলে গেলেন। লেখাটা যতবার পড়ছি একটা অমানসিক কৌতূহল আমাকে চেপে ধরছে। মৃত্যুর আগে মা ডায়েরিটা আমাকে দিয়ে যেতে চাইলেন কেন? তবে কি কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে? আমাকে কি সেই কাজের ভার দিয়ে গেলেন তিনি? হুগলি জেলার এক প্রান্তে পুরনো চৌধুরী বাড়িটা অবশ্য এখনো আছে। বছর 20 আগে একবার সেটা রিনোভেশনও করা হয়েছিল। একবার ইচ্ছা হলো বাড়িটা গিয়ে দেখে আসি। বাগানের উত্তর দিকে বিরাট গাছগুলোর নিচে সে কফিনটা কি এখনো আছে? তার নিচের খোপড়িতে যা রাখা আছে সেটা কি? যত ভাবছি আমার দম বন্ধ হয়ে আসছে। অবশ্য তার পাশাপাশি একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, ডায়েরিতে লেখা ঘটনাগুলো সত্যি ঘটেছিল কিনা। এমনিতে মা কল্পনা প্রবণ, হতে পারে কয়েকদিনের জন্য একটা পাগলামি ভর করেছিল তার মাথায়। সেটা খতিয়ে দেখারও একটা উপায় আছে। ডায়েরিতে বেশ কয়েকবার মুকুন্দ কাকার কথা বলা হয়েছে। তিনি এখনো জীবিত এবং আমার সঙ্গে বেশ আলাপও আছে। বয়স অবশ্য প্রায় 75-এর কাছাকাছি। তাও কিছু কথা যদি তার থেকে জানা যায়। কথাটা মনে হতেই চেয়ার ছেড়ে উঠে পড়লাম। টেবিলের একধারে পড়েছিল ল্যান্ড ফোনটা। রিসিভারটা তুলে নিয়ে নাম্বার ডায়াল করলাম। ওপাশ থেকে একটা বাচ্চা মেয়ের গলা শোনা গেল। কে বলছো? মিনি, তোমার দাদুকে দাও তো। দাদু? মিনি ফোনটা নামিয়ে রেখে ঘরের ভিতর ডাকতে গেল। আমার বুকটা দুরু দুরু করতে লাগলো। একটু পরে ওপাশ থেকে মুকুন্দ কাকার গলা শোনা গেল, ভাঙা গলা। তোকে সেই ছোট থেকে দেখছি, আমি থাকতে থাকতেই চলে গেল। জমিদার বাড়িতে তুমি কতদিন কাজ করেছিলে কাকা? আমার মা যতদিন ছিলেন, মানে মানে বছর 5। প্রশ্নটা ঠিক কিভাবে করব বুঝতে পারছিলাম না। আমাকে চুপ করে থাকতে দেখে তিনি নিজেই প্রশ্ন করলেন, তুমি কি কিছু জানতে চাও ছোট? মানে এই 5 বছরে মাকে দেখে অন্যরকম কিছু মনে হয়েছে তোমার? অন্যরকম মানে? মানে এই ধরো কোন পাগলামি বা অদ্ভুত ধরনের আচরণ। এসব তোমাকে বলতো ছোট? দেখেননি? না। বুঝলাম মুকুন্দ কাকার গলা আস্তে আস্তে শক্ত হচ্ছে। তাকে এই নিয়ে বেশি প্রশ্ন করা আর ঠিক হবে না। আমি ফোনটা রেখে দিলাম। কালকের দিনটা ভাববো। বাকি ডায়েরিগুলো পড়ে দেখতে হবে। তাতেও কিছু পাওয়া না গেলে আমাকে ফিরে যেতে হবে ডায়েরির ঘটনাগুলোর শিকড়ে। মাটি খুঁড়ে হাতড়াতে হবে ইতিহাসের নিষিদ্ধ অন্ধকূপ। অজানা আশঙ্কায় আর কৌতূহলে
আমার শরীরটা একবার শিউরে উঠল। সকালবেলা কি একটা জানোয়ারের ডাকে ঘুমটা ভেঙে গেল। এমনিতে বিদেশে থাকতে আমার কাজের চাপে ভালো ঘুম হতো না। কলকাতায় ফিরেও সারাদিনের উত্তেজনায় রাতটা ভালো কাটত না। শরীরে অনেক দিনের ক্লান্তি জমেছিল। এই প্রত্যন্ত গ্রামের বাড়িতে প্রথম রাতটা এত গভীর ঘুম হবে ভাবতেই পারিনি। এখানকার জল হাওয়াতে ম্যাজিক আছে। একটু দূরে একটা কম পয়সার ভাতের হোটেল আছে। কাল রাতে এসে সেখানেই খেয়েছিলাম। একটা মজার ব্যাপার হলো, এখানে সবাই আমাকে আগে থেকেই চেনে, নিজের নামে না, উসুর ছেলে হিসেবে। একে তো এই গ্রামেরই মেয়ে, তার উপর আবার বড় লেখিকা। কয়েকজন তো আমাকে জিজ্ঞেসই করে বসলেন আমিও লেখালেখি করি কিনা। বলতেই হলো, সাহিত্য আর আমার অবস্থান একে অপরের থেকে শতাধিক মাইল দূরে। বাংলাটা আমার ভালো আসে, কারণ বিদেশেও আমার বেশিরভাগ বন্ধুই বাঙালি। কিন্তু তাহলে কাজকর্ম ফেলে রাত দিন কলম পেশা আমার পক্ষে সম্ভব না। রাতে এসেছিলাম বলে বাগানটা ভালো করে দেখা হয়নি। আজ সকালে দোতলার জানলা দিয়ে মুখ বাড়িয়ে সেটা দেখার চেষ্টা করলাম। বছর 10 আগে এখানে একবার এসেছিলাম, তার থেকে বেশি কিছু পাল্টায়নি। তবে গাছপালা অধিকাংশই শুকিয়ে গেছে। একজন কেয়ারটেকার আছে বাড়িটা দেখাশোনা করার জন্য। গাছের দেখভাল হয়তো সে করে না। মাকে বলেছিলাম বাড়িটা অন্তত ভাড়া দিতে, মা কিছুতেই রাজি হয়নি। বাগানের একদিকে বুনো গাছের জঙ্গলটা এখনো আছে। জানলায় দাঁড়িয়ে আমার কেমন যেন নস্টালজিক লাগলো। বছর 50 আগে হয়তো আমার মাও এভাবে এই জানলায় দাঁড়িয়ে তাকিয়ে থাকতো বাগানের দিকে। হঠাৎ কি মনে হতে আমি পিছন ফিরে তাকালাম, তারপর নিজের মনেই হেসে ফেললাম। না, পর্দাটা নড়ছে না। ব্যাপারটা ভাবতেই এতদিনের চিন্তাগুলো আবার আমার মাথায় ভর করল। সেই বাচ্চা মেয়েটার কি হলো? কিভাবে মারা গেছিল সে? তার আত্মা কি এখনো মুক্তি পেয়েছে, নাকি এই বাড়িরই কোথাও এখনো নুপুর করে দৌড়ে বেড়ায় সে? আমি ভালো করে কান পেতে শোনার চেষ্টা করলাম, কোনো শব্দ নেই। আমার ইচ্ছা করলো এখনই কোদাল নিয়ে খুঁড়তে শুরু করি বুনো গাছের জঙ্গলের মাঝখানটা। কিন্তু না, গ্রামের লোকজন দেখলে কিছু ভাবতে পারে। রাত পর্যন্ত অপেক্ষা করাই ভালো। এখন বরঞ্চ একবার জায়গাটা দেখে আসা যেতে পারে। মুখ চোখ ধুয়ে আমি নিচে নেমে এলাম। অ্যালার্মের শব্দে তন্দ্রাটা ভেঙে গেল। রাত্রে ঘুমিয়ে পড়ার ভয়ে ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, কিন্তু ঘুম আমার আসেনি। বিছানার একপাশে মাথাটা একটু ঢুলে পড়েছিল। রাত 2:30 বাজে। এতক্ষণে গ্রামের লোকজন ঘুমিয়ে কাঁদা। আমি বাইরে গেলেও কেউ আমাকে দেখতে পাবে না। অবশ্য দেখতে পেলেও আমার কাজ তাতে আটকাবে না। আমার পৈতৃক ভিটের মাটি আমি কোপালে কার কি তাতে? কোদালটা ঘরের একপাশে রাখা আছে। মোটামুটি 5 হাত মাটি কোপালেই লোহার কফিনটা পাওয়া যাবে। জানলা দিয়ে বাইরে তাকালাম। খুটখুটে অন্ধকার। জানলার এক কোণে রূপালী চাঁদের একটা কোণা দেখা যাচ্ছে। তারাগুলোর দেখা নেই। এই গ্রামে এত বড় বাড়ি আর নেই, তাই জানলায় দাঁড়ালে সমস্ত দিগন্ত রেখাটা চোখে পড়ে। মনে মনে একবার ভাবলাম, কি থাকতে পারে খুপড়িটায়? টাকা পয়সা থাকলে হয়তো খানিকটা হতাশই হব, ওই জিনিসটার অভাব নেই আমার। ডায়েরিটা পড়ে কিন্তু মনে হয় না কফিনের ভিতর এত খেলো কিছু থাকবে বলে। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। আলমারির পাশ থেকে তুলে নিলাম কোদালটা, হাতে নিলাম একটা টর্চ। বহু বছর আগে আমার মায়ের হাতেও এই দুটো জিনিসই ছিল। আত্মা কি সত্যি আছে? মৃত্যুর পরের অবস্থা কি?
মানব সভ্যতার ইতিহাসে চিরচর্চিত এই প্রশ্নের উত্তর থেকে আমি আর মাত্র কয়েক মিনিট দূরে। সিঁড়ি দিয়ে নামতে নামতে বুঝলাম আমার বুকের ভিতর উত্তেজনার শব্দ ধীরে ধীরে বাড়ছে। সদর দরজা খুলে বাইরে এলাম। বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। ঝিঝির একটানা একঘেয়ে ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। অন্ধকারের চাদরের মাঝে মাঝে একটা দুটো জোনাকির আলোয় চারপাশটা আরো মায়াবী লাগছে। ঘাসের ওপর দিয়ে আমি এগিয়ে গেলাম। ঠিক কোন জায়গাটা খুঁড়তে হবে তার একটা আন্দাজ করে গেছি সকালে। ঝোপঝাড় ভেঙে খানিকটা এগিয়ে গেলাম। পায়ে গাম্বুট আছে বলে রক্ষে। অন্ধকারে কোনটা কাঁটা গাছ বোঝার উপায় নেই। এই পরিত্যক্ত গাছ আর 5 হাত মাটির তলায় কত শতাব্দীর অলৌকিক ইতিহাস লুকিয়ে আছে তা কল্পনাও করা যায় না। মাঝখানটায় এসে দাঁড়িয়ে দুহাত দিয়ে মাটির খানিকটা অংশ পরিষ্কার করে নিলাম আমি। উপরে তাকিয়ে অন্ধকার আকাশটা দেখতে পেলাম। গাছপালার ডালগুলো যেন ইচ্ছে মতো ছিন্ন ভিন্ন করেছে সেটাকে। মহাবিশ্ব সৃষ্টির প্রথম রাতেও হয়তো এমনই দেখাতো আকাশটাকে। কিন্তু দেখতো কে? প্রায় 1.5 হাত মাটি কোপানোর পরে আমার ক্লান্ত লাগলো। মনে হলো সব কিছু আবার আগের মতো করে ফিরে যায়। শুধু ক্লান্তি নয়, কেমন যেন ভয়ও লাগছে। গলার কাছটা শুকিয়ে এসছে। জল আনতেও ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, যদি কিছু না থাকে, যদি যদি কোনো কফিন না পাই। আমার হৃৎপিণ্ডটা উত্তেজনায় স্থির হয়ে আছে। তাও কেন জানি না মনের কোন গভীরে কে বলে উঠল, কফিনটা না পাওয়া গেলেই ভালো। কথাটা আমার মাথায় আসতেই আমি নিজেকে ভৎসনা করলাম। আমার মায়ের শেষ ইচ্ছা, আর আমি কিনা তাতেই ভয় পাচ্ছি। কোদালটা শক্ত করে ধরে কোপ দিতে লাগলাম। কতক্ষণ পর জানি না কিসে একটা কোদাল আটকে গেল। নরম মাটি নয়, শক্ত কিছু। আমি ঘর্মাক্ত শরীরে একবার লাফিয়ে উঠলাম। আছে, কফিন আছে। অর্থাৎ অর্থাৎ ডায়েরির বয়ান মিথ্যে নয়। কোদালটা ছুঁড়ে ফেলে নিচে নেমে আমি হাত দিয়ে মাটি সরাতে লাগলাম। তোমার মধ্যে কেমন যেন একটা পাগলামি ভর করছে। খানিকটা মাটি সরাতে কফিনের ডালাতে হাত লাগলো। শক্ত লোহার কফিন। উঠে দাঁড়িয়ে তার উপর আমি আলো ফেললাম। হাত দুটো যন্ত্রণায় ছিঁড়ে পড়তে চাইছে, তাও শক্ত করে ধরলাম টর্চটা। ঠান্ডা লোহার ডালাটা জায়গায় জায়গায় খসে গেছে। মাথার দিকে ছোট্ট একটা হাতল দেখা যাচ্ছে, কিন্তু এরকম হাতল তো কফিনে থাকে না। যাই হোক, আমি বেশি ভাবলাম না। একটু আগের আশঙ্কাটা মুছে গিয়ে মনের ভিতর কেমন যেন একটা উন্মাদনা জেগে উঠছে। টর্চটা পাশে রেখে দুহাতে হাতলটা ধরে টান দিলাম। প্রথমে মনে হলো একটা কয়েকশো কেজির পাথর কেটে তুলছি। হাতটা ছেড়ে বড় করে নিঃশ্বাস নিয়ে আবার টান দিলাম। বিকট শব্দ করে খানিকটা উঠে এলো ডালাটা। শরীরের সমস্ত জোর একত্রে করে ঠেলে সরিয়ে দিলাম সেটাকে। কফিনের ভিতরটা অন্ধকার। টর্চের আলো না ফেললে ভালো করে দেখা যাবে না।
কিন্তু বেশ বুঝতে পারছি এর ভিতর শোয়ানো আছে একটা কঙ্কাল। কিছু যেন একটা গন্ডগোল লাগছে, এরকম তো হওয়ার নয়। টর্চটা হাতে নিয়ে আলোটা আমি খোলা কফিনের উপর ফেললাম। কিন্তু এ কি? এটা তো কোনো বাচ্চা মেয়ের কঙ্কাল নয়, লম্বায় অন্তত 5 ফুট। তা কি করে হয়? এই শরীরটা যদি সন্ধ্যামণি দত্তের না হয় তাহলে কার? হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়তেই আমার কাছে সব প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে গেল। কঙ্কালটার ডান হাতের আঙুলে খয়েরি হয়ে যাওয়া একটা আংটি। এই আংটি আমার বহুদিনের চেনা। এত বছর ধরে আমার মায়ের আঙুলেও ঠিক এরকমই একটা আংটি দেখে আসছি। তাহলে যদি আমার হিসাব খুব ভুল না হয়, তাহলে এই কফিনে এতদিন যার মৃতদেহ শোয়ানো ছিল তার নাম কুসুমিকা চৌধুরী। তার মৃত্যু হয় আজ থেকে অন্তত 50 বছর আগে। আর আমি এতদিন যাকে মা বলে জানতাম, সে? আমি মাথাটা চেপে ধরে কফিনের পাশে বসে পড়লাম। সব কিছু আস্তে আস্তে গুলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে পুনো গাছের শিকড়গুলো এগিয়ে এসে চেপে ধরবে আমার গলা। সব কিছু ছাপিয়ে একটা পুরনো কৌতূহল গ্রাস করলো আমাকে। কফিনের তলার খুপড়িটা দেখা হয়নি, কি আছে ওর ভিতর? কোদালটা হাতে নিয়ে আমি আবার উঠে দাঁড়ালাম। ভীষণ ভয় লাগছে আমার। মনের ভিতর থেকে কেউ যেন আটকে রাখতে চাইছে আমার হাত দুটো, কিন্তু না, এত দূর এসে ফিরে যাব না। আমাকে জানতেই হবে কি আছে ওর ভিতরে। মনস্থির করে নিলাম। 2 হাতে ধরে ভারী কঙ্কালটা সরিয়ে ফেললাম। টর্চের আলো ফেলে দেখলাম একটা বড় চৌকো দাগ। বুঝলাম ওটাই সেই খুপড়িটা। কফিনের ভেতর ঝুঁকে পড়ে চাপ দিতেই সেটা ফাঁক হয়ে গেল। কলকাতায় ফেরার পর থেকেই শরীরটা কেমন চনমনে লাগছে। এই কয়েকটা দিন গ্রামে কাটিয়ে আসার সুফল বোধহয়। এদিকে মায়ের কাজকর্ম সব মিটেছে, অর্থাৎ কটা দিন আর ঝামেলা ঝঞ্ঝাট নেই, অখণ্ড অবসর। এই কদিনে একটা নতুন নেশায় পেয়েছে আমাকে, বই পড়া। বাংলা, ইংরাজি, ডিটেকটিভ, প্রেম, ভূত, এমনকি রূপকথার গল্প পর্যন্ত পড়ছি। শুধু তাই নয়, ভাবছি একটা লিখেও ফেলবো। লিখলে কিন্তু বেশ হয়। একটা ভালো প্লট খুঁজে বের করতে হবে খালি, তারপর তো খালি কলম পেশা আর